তড়িৎ রসায়নের চতুর্থ ক্লাসে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজ আমরা তড়িৎ রসায়নের চতুর্থ ক্লাসে শুরু করছি তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা নিয়ে। ওহমের সূত্র, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। ওহমের সূত্র কি হচ্ছে? স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ পরিবাহীর দুই প্রান্তের প্রযুক্ত বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এখানে প্রবাহিত তড়িতের পরিমাণটা যদি হয় I প্রবাহ মাত্রা, এখানে দেখতে পাচ্ছি I, সেটা কিসের সাথে সমানুপাতিক হবে? না বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক। তাহলে স্থির উষ্ণতায় দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V হয় এবং প্রবাহ মাত্রা যদি I হয়, তাহলে ওহমের সূত্র অনুযায়ী কি পাচ্ছি? V ভ্যারিজেস I। ঠিক আছে, এখানে আমরা যদি একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে দিই, সেটা হবে R। তাহলে V সমান হয়ে যাচ্ছে আমার I ইন্টু R, যেখানে I হলো একটা সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহীর রোধ বলে। তাহলে আমরা এবার আসবো রোধ কাকে বলে। রোধ হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে উক্ত পরিবাহী ওই প্রবাহের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে তাকে ওই পরিবাহীর রোধ বলে। ঠিক আছে, যখন প্রবাহ হচ্ছে তার বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করবে তাকে ওই পরিবাহীর রোধ বলা হবে। রোধের একক কি হবে? রোধের একক হবে ওহম, OHM। এরপর আমরা রোধকে যদি আমরা R ধরি, দৈর্ঘ্যকে যদি আমরা L ধরি এবং প্রস্থচ্ছেদকে যদি আমরা A ধরি, তাহলে আমরা কি জানি? রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার সাথে আমাদের হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে R ভ্যারিজেস L এবং R ভ্যারিজেস A, এই দুটোকে যদি আমরা একসাথে নিয়ে আসি তাহলে ভেদের সূত্র অনুযায়ী কি পেয়ে যাব? R ভ্যারিজেস L বাই A। ঠিক আছে, এখন যদি আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিই, ধ্রুবক দিলে কি হবে? R ইকুয়ালস টু রো ইন্টু L বাই A, যেখানে রো হয়ে যাবে সমানুপাতিক ধ্রুবক, একে বলা হবে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। পরিবাহিতা, রোধের অনন্যকে বলে পরিবাহিতা। পরিবাহিতা ইকুয়ালস টু L যদি ধরি আমরা, হবে 1/R, রোধের উল্টো। রোধের উল্টো হয়ে যাবে পরিবাহিতা, তাহলে L ইকুয়ালস টু 1/R। রোধের একক ওহম হলে পরিবাহিতার একক কি হবে? 1/ওহম, অর্থাৎ ওহম ইনভার্স বা MHO, মো। এসআই পদ্ধতিতে বলা হয় একে সিমেন্স। তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আমরা একটু আগে যে ফর্মুলা শিখলাম R ইকুয়ালস টু রো L বাই A, সেখানে আমরা এটাকে নিয়েছি R ইকুয়ালস টু রো ইন্টু L বাই A, যেখানে রো হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের অনন্যকে আপেক্ষিক পরিবাহিতা বলে। একে আমরা কে অক্ষর দ্বারা চিহ্নিত করি। তাহলে কে বা কাপ্পা, ঠিক আছে, তাহলে কাপ্পা ইকুয়ালস টু 1/রো। এখানে আমরা রো ইকুয়ালস টু কি? আপেক্ষিক রোধ, এবং কে যেটা আছে তাকে আমরা আপেক্ষিক পরিবাহিতা বলি। মনে রাখবে কাপ্পা ইকুয়ালস টু 1/রো। এখন আগের যে ফর্মুলা নিয়েছিলাম সেখান থেকে আমরা শুরু করব, যে R ইকুয়ালস টু রো ইন্টু L বাই A। ঠিক আছে, তাহলে আমরা এইখানটাতে যদি আমরা দেখো নিই যে এই আর, এই রোটাকে যদি আমরা নিচে দিয়ে দিই তাহলে আরটাও নিচে চলে যাবে। তাহলে কি হচ্ছে? 1/রো ইকুয়ালস টু 1/R ইন্টু L বাই A। তাহলে কে ইকুয়ালস টু, আর কাপ্পা 1/রো কে কি বলা হয়? কাপ্পা বা কে ইকুয়ালস টু 1/R ইন্টু L বাই A। এবং একটু আগে কি দেখলাম? কাপ্পা ইকুয়ালস টু L ইন্টু L বাই A, এইখানটাতে 1/R ইকুয়ালস টু L, যেটা আমরা একটু আগে এখানে দেখো দেখে নিয়েছি যে L ইকুয়ালস টু 1/R। সুতরাং আমরা এখানেও 1/R এর বদলে L লিখলাম। এখন L সমান যদি 1 সেন্টিমিটার হয়, A যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, অর্থাৎ দৈর্ঘ্য যে পরিবাহী আছে তার দৈর্ঘ্য যদি 1 সেমি, এবং যে পরিবাহী তার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে কি হবে? K ইকুয়ালস টু
এল। যেমন আমরা এখানে দেখে নিয়েছি কে ইকুয়ালস টু এল ইন্টু এল বাই এ। এখন এল এর বদলে 1 আর এর বদলে 1 লিখছি, তাহলে কি হয়ে যাবে, কে ইকুয়ালস টু এল। আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা। আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে যদি আমরা দুটো তড়িৎদ্বার নিই যাদেরকে আমরা পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখবো, এবং যে তড়িৎদ্বারগুলো নেব তাদের প্রস্থচ্ছেদ যদি আমাদের হয় 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে যে তড়িৎদ্বারগুলো নিচ্ছি তারা পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থাকবে এবং তড়িৎদ্বার দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1 সেন্টিমিটার স্কোয়ার। তখন ওই তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দ্রবণের যে পরিবাহিতা তাকে বলা হবে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা কি হলো, 1 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের পরিবাহিতাকে ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বলে। কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক দেখো, কোন পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব এল এবং তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর অনুপাতকে ওই পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক বলে। তার মানে এল এবং এর যে অনুপাত হবে, তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে অনুপাত তাকে বলা হবে কোষ ধ্রুবক। দেখো এখানে আমরা করেছি কোষ ধ্রুবক ইকুয়ালস টু এল বাই এ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা উপরে অঙ্ক করতে হয়। কোষ ধ্রুবক একক কি হবে, এল এর একক সেন্টিমিটার, এর একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার ইন সিজিএস ইউনিট, সো ইকুয়ালস টু সেন্টিমিটার ইনভার্স, এবং এসআই যদি করি এটা হবে মিটার ইনভার্স। আণবিক বা মোলার পরিবাহিতা। কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত আছে, 1 মোল, সে আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে যে পরিবাহিতা হবে তাকে মোলার পরিবাহিতা বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি, তাদেরকে তার কতটা পদার্থ নিয়েছি আমরা 1 মোল নিয়েছি, এবং সেখানে উপযুক্ত আয়তনের মধ্যে আমরা দ্রবীভূত করলাম। ঠিক আছে, এবং 1 সেন্টিমিটার ব্যবধানে রাখলাম। রাখার পরে যে পরিবাহিতা পাবো তাকে বলা হবে মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতাকে আমরা ল্যামডা এম, এম ফর মোলারিটি, মোলার পরিবাহিতাকে আমরা ল্যামডা এম দ্বারা বোঝাচ্ছি। এখন আপেক্ষিক পরিবাহিতা যদি কে হয়, মোলারিটি যদি এম হয়, ক্যাপিটাল এম, তাহলে মোলার পরিবাহিতার আমরা যে রাশিমালাটা মনে রাখতে হবে আমাদের, সেটা হয়ে গেল ল্যামডা এম ইকুয়ালস টু কে বা কাপ্পা বলতে পারো ইন্টু 1000 বাই এম। ল্যামডা এম ইকুয়ালস টু মনে রাখবে কে ইন্টু 1000 বাই এম। মোলার পরিবাহিতার একক মনে রাখবে সিজিএস পদ্ধতিতে ওহম ইনভার্স, সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এবং এসআই পদ্ধতিতে একক হবে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। দুটোই খুবই গুরুত্বপূর্ণ, দুটোর একক তোমাদের মনে রাখতে হবে। সিজিএস পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক ওহম ইনভার্স, সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এবং এসআই পদ্ধতিতে একক হয়ে যাবে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। তুল্যাঙ্ক পরিবাহিতা। এই যে আমরা এখন মোলার পরিবাহিতা এবং এখানে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা পড়ছি, সে দুটো মোটামুটি সেম। এখানে কত মোল, মোলার পরিবাহিতার ক্ষেত্রে আমরা 1 মোল পদার্থ নিয়েছিলাম, এবং তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে আমরা পদার্থ নেব 1 গ্রাম তুল্যাঙ্ক। দেখো তুল্যাঙ্ক পরিবাহিতা কাকে বলে, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবীভূত আছে, সে আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে তুল্যাঙ্ক পরিবাহিতা বলে। খুব তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোলার পরিবাহিতা কাকে বলে, তুল্যাঙ্ক পরিবাহিতা কাকে বলে। মোলার পরিবাহিতার ক্ষেত্রে আমরা 1 মোল পদার্থ দ্রবীভূত করেছিলাম, এবং তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ দ্রবীভূত করব। তুল্যাঙ্ক পরিবাহিতাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করছি। তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক দেখো, আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কাপ্পা বা কে, নর্মালিটি যদি এন বলি, তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা কি পাচ্ছি, ল্যামডা ইকুয়ালস টু কে ইন্টু 1000 বাই এন। একক কি, খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, সিজিএস পদ্ধতিতে তুল্যাঙ্ক পরিবাহিতার একক হয়ে যাবে
ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, এবং এসআই পদ্ধতিতে হয়ে যাবে সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। খুব গুরুত্বপূর্ণ, সিজিএস পদ্ধতিটা 1 নম্বরের 1-এর দাগে আসে, ঠিক আছে, গ্রুপ বিতে এটা খুব পরীক্ষাতে আসে, হ্যাঁ, এবং গ্রুপ এতেও আসতে পারে। সিজিএস পদ্ধতি একক হয়ে গেল ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, এবং এসআই পদ্ধতিতে একক হয়ে যাবে সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতার মানের সম্পর্ক, এই দুটো ফর্মুলা আমরা একটু আগেই দেখেছি, যে ল্যামডা এম ইকুয়ালস টু কে হাজার বাই এম, আর ল্যামডা হচ্ছে আমাদের তুল্যাঙ্ক পরিবাহিতা, সেটা হচ্ছে কে ইন্টু হাজার বাই এন। ঠিক আছে, তাহলে যদি আমরা এখন এরকম করি ল্যামডা বাই ল্যামডা এম, তাহলে ল্যামডার বদলে আমরা কি লিখবো, ল্যামডার বদলে আমরা লিখবো কে ইন্টু হাজার বাই এন, আর ল্যামডা এম এর জায়গাতে লিখবো কে ইন্টু হাজার বাই এম। ঠিক আছে, তাহলে এখন এগুলো কাটাকুটি হয়ে কি হবে, ল্যামডা বাই ল্যামডা এম ইকুয়ালস টু এম বাই এন। এখন আমাদের জানতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নরমালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু তড়িৎ বিশ্লেষ্যের প্রতি সংকেত এককে ক্যাটায়ন অ্যানায়নের মোট যোজ্যতা। ঠিক আছে, তাহলে নরমালিটিকে যদি আমরা এন ধরি, মোলারিটিটাকে যদি আমরা এম ধরি, এবং যোজ্যতা হয়ে যাবে আমাদের জেড। সুতরাং এন সমান পেয়ে গেলাম এম ইন্টু জেড। এবারে এই যে রাশি সেটা আমরা এন এর বদলে যদি বসাই তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে ল্যামডা বাই ল্যামডা এম সমান এম বাই এম ইন্টু জেড। তাহলে কি হয়ে যাবে, ল্যামডা বাই ল্যামডা এম ইকুয়ালস টু 1 বাই জেড, অর ল্যামডা সমান পাবো আমরা ল্যামডা এম বাই জেড। দ্রবণের লঘুতার সঙ্গে মোলার পরিবাহিতার পরিবর্তন। আচ্ছা, মোলার পরিবাহিতার মান আপেক্ষিক পরিবাহিতা কে এবং দ্রবণের মোলারিটির উপর নির্ভরশীল। দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে কে আর এম এর মানই উভয়ই কিন্তু হ্রাস পায়, কমে যায়। কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে কে এর মানের তুলনায় এম এর মান বেশি হয়, ফলে কি হয়, লঘুতা বৃদ্ধি করলে, মনে রাখবে, লঘুতা বৃদ্ধি করলে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়। মনে রাখতে হবে, এটুকু মনে রাখলে হবে যে যত তুমি লঘুতা বাড়াবে তত কিন্তু পরিবাহিতা বাড়বে। এটা আমরা যদি একটু করি, লঘুতা বৃদ্ধি করলে পরিবাহিতা বৃদ্ধি পাবে। তাহলে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা কি হবে, এখানে আমরা একটা দাগ দিয়ে রেখেছি এখানে, যে অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে লঘুতা তুমি যত বাড়াবে মোলার পরিবাহিতার মান কিন্তু বাড়বে। দ্রবণের অতি লঘুতায় মোলার পরিবাহিতার মান একটি সীমাস্থ মানে পৌঁছায়, একে দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বলে। ঠিক আছে, সবসময় যে একটা বাড়বেই এমন কিন্তু ব্যাপার নয়, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট মানে পৌঁছাবে, তাকে বলা হয় অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। একে আমরা ল্যামডা 0 এম অক্ষর দ্বারা প্রকাশ করব। অসীম লঘুতায় মোলার পরিবর্তন কি, ল্যামডা 0 এম। লঘুতা বৃদ্ধির সঙ্গে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
কারা কারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? না NaCl, KNO3 ইত্যাদি ইত্যাদি দ্রবণে মোলার পরিবাহিতার মান কিন্তু বাড়বে। ঠিক আছে, বাস্তবে কি দেখি আমরা, যে এই যে NaCl, KNO3 যেগুলো আছে, এগুলো তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেজন্য এরা কিন্তু যখনই আমরা জলে দিয়ে দেবো তখন কিন্তু কমপ্লিটলি আয়নে কিন্তু ভেঙে যাবে। আয়নে ভাঙবে। আচ্ছা, সম্পূর্ণরূপে এরা কিন্তু আয়নিত অবস্থায় থাকবে, এবং যত আমরা লঘুতা বাড়াবো আয়ন সংখ্যা কিন্তু বাড়বে না। আয়ন সংখ্যা কি বাড়বে? এটা তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আয়ন সংখ্যা তো এরা ভেঙেই আছে, তাহলে লঘুতা বাড়ালে কিন্তু আয়ন সংখ্যা বাড়বে না। ঠিক আছে, তাই এদের মোলার পরিবাহিতা গাঢ়ত্বের উপর নির্ভরশীল হবে না। তাহলে কি হবে? মোলার পরিবাহিতা কি গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়? এটা এখানে প্রশ্ন চিহ্ন। কিন্তু বাস্তবে দেখা যায় যে মোলার লঘুতা যদি বাড়ে, তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেও কিন্তু মোলার পরিবাহিতা বাড়বে। ঠিক আছে, মোলার পরিবাহিতা বাড়বে। এটাকে একটু ব্যাখ্যা করব আমরা, যে NaCl আমরা কি দেখছি, NaCl আয়নে সম্পূর্ণরূপে ভেঙে আছে। কারণ কি? কারণ হলো যে NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যত আমরা লঘু করব ওর তো আয়নের সংখ্যা বাড়বে না, তবুও কিন্তু দেখা যায় লঘুতা যত বাড়াবো মোলার পরিবাহিতা বাড়বে। কেন না, মনে করো এখানে আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি, যে আমরা সাপোজ 1 লিটার একটা সলিউশন নিয়েছিলাম এখানে। এখানে যত পরিমাণ, সাপোজ x মোল অফ NaCl নিয়েছি, x মোল অফ NaCl। ঠিক আছে, এখানে খুব কাছাকাছি Na এবং Cl গুলো থাকবে, তাদের মধ্যে সেপারেশন কিন্তু কম হবে, এবং সেপারেশন কম হওয়ার জন্য পজিটিভ আয়ন নেগেটিভ আয়নকে পরস্পর অ্যাট্রাক্ট করবে, আবার কিন্তু আকর্ষণ বল বেড়ে যাওয়ার ফলে কি হবে, এরা কিন্তু পরিবাহিতা কম হবে। কিন্তু যদি আমরা এই 1 মোল x মোল NaCl কে যদি আমরা 5 লিটারের একটি পাত্রে দিলে কি হবে, অ্যানায়ন এবং এটা যদি মনে করে অ্যানায়ন এবং এটা যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ডিস্টেন্স কিন্তু বেড়ে যাবে। ডিস্টেন্স বেড়ে গেলে গতিবেগ বাড়বে, আকর্ষণ বলও কমে যাবে। ডিস্টেন্স বাড়লে কি হবে, আকর্ষণ বল কমতে শুরু করবে, আকর্ষণ বল কমলে গতিবেগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, দূরত্ব আমরা লিখে দিই, দূরত্ব বাড়বে, আকর্ষণ কি হবে, আকর্ষণ কমবে। আকর্ষণ কমলে কি হবে, গতিবেগ বাড়বে, এবং গতিবেগ বাড়লেই মোলার পরিবাহিতা বাড়বে। ঠিক আছে, এবার আমরা লঘুতা বৃদ্ধির সঙ্গে লঘুতা বৃদ্ধির সঙ্গে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, মৃদু তড়িৎ বিশ্লেষ্য করা হচ্ছে CH3COOH, HCN ইত্যাদি, এই সমস্ত পদার্থের কিভাবে প্রভাবিত হবে সেটা আমরা দেখব। এই যে সাপোজ আমরা এখন নিচ্ছি CH3COOH, এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেমন ভাবে আয়নে ভাঙবে, CH3COO- যুক্ত H+। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিলে গোটাটা আয়নে ভেঙে যেত। মানে 100 মোল যদি আমরা NaCl নিতাম, তাহলে এখানেও 100টি যদি NaCl নিতাম, 100 খানা আমরা Na+ আয়ন পেতাম এবং 100 খানা Cl- আয়ন পেতাম, কারণ এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এখন আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য যদি নিই, 100 খানা যদি অ্যাসিটিক অ্যাসিড নিই, তাহলে কিন্তু 100টা ভাঙবে না। ঠিক আছে, তার থেকে কম ভাঙবে, কতগুলো ভাঙবে আমরা বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু 100 খানা ভাঙবে না। এদের ক্ষেত্রে তাহলে লঘুতা বৃদ্ধির ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে একই রকম ব্যাপার হবে। যদি আমরা লঘুতা বৃদ্ধি করি, তাহলে সাপোজ এখানে একটা 1 লিটারের পাত্র এবং এখানে একটা 2 লিটারের পাত্র নিয়েছি।
এখানে এক্স মোল অফ CH3 C ডাবল এইচ নিয়েছি, এখানে যদি এক্স মোল অফ CH3 C ডাবল এইচ নিই, এখানেও একই ঘটনা ঘটবে। এখানে মনে রাখবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো দ্রবণে আংশিকভাবে বিয়োজিত অবস্থায় থাকে। দ্রবণে লঘুতা বৃদ্ধিতে এ ধরনের তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা, অর্থাৎ এরা কিন্তু বেশি করে ভাঙবে, বেশি করে এরা ভাঙতে থাকবে এবং দ্রবণে আয়নের সংখ্যা বাড়বে। আয়নের সংখ্যা বৃদ্ধি হলে মোলার পরিবাহিতা বাড়বে। এ ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে যেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যে মোলার পরিবাহিতা স্থির মান আমরা পেয়েছিলাম, স্থির মান আমরা পেয়েছিলাম, এখানে কিন্তু স্থির মান পাওয়া যাবে না, কারণ লঘু তড়িৎ বিশ্লেষ্য, এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অতি লঘু দ্রবণ অতি লঘু হলেও উক্ত পদার্থের বিয়োজন এটা কিন্তু 100 ভাগ ভাঙবে না, ঠিক আছে। ফলে লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের পরিবাহিতা বৃদ্ধি পেতে থাকে এবং অসীম লঘুতায় আমরা কি করব, মোলার পরিবাহিতার মান সরাসরি কিন্তু নির্ণয় করতে পারবো না। যেমন এই যে CH3COOH যে লবণ, এই যে অ্যাসিডিক অ্যাসিড আছে, সেটা যত আমরা লঘুতা করব এটা কিন্তু আয়নে কিন্তু ভাঙতেই থাকবে। 1 লিটারে যতগুলো ভাঙবে 2 লিটার এর থেকে বেশি ভাঙবে, কিন্তু কতগুলি ভাঙবে, অসীম লঘুতায় কতগুলো CH3COOH ভাঙবে তা কিন্তু আমরা বার করতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোলরাসের সূত্র প্রয়োগ করতে হবে। এই যে কোলরাসের সূত্র ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় বছরে আসে। দেখো কোলরাসের সূত্র আমরা 1 নম্বর, সম অ্যানায়ন বিশিষ্ট দুটি লবণের দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মানের পার্থক্য মোটামুটি নির্দিষ্ট। আবার পড়ি, সম অ্যানায়ন বিশিষ্ট দুটো যৌগ নেব যাদের ক্ষেত্রে কি হবে, অ্যানায়নগুলো সেম থাকবে। সমায়ন বিশিষ্ট দুটি লবণের দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মানের পার্থক্য মোটামুটি নির্দিষ্ট। আমরা যদি আমরা দুখানা যৌগ নিই, সাপোজ আমরা এখানটাতে যৌগ আমরা নিচ্ছি, ধরো একটা KCl নিয়েছি আর একটা যৌগ নিচ্ছি NaCl। তাহলে এখানে দেখো সমায়ন অ্যানায়ন মানে কি, এর ক্ষেত্রে অ্যানায়ন আছে Cl, এর ক্ষেত্রে অ্যানায়ন আছে Cl। তাহলে এদের মোলার পরিবাহিতার মানের পার্থক্য কিরকম হবে না, ল্যামডা 0 m অফ KCl মাইনাস ল্যামডা 0 m অফ NaCl যদি আমরা করি। এদের ভ্যালুগুলো কত, এর ক্ষেত্রে ভ্যালু 149.8, আর এর ক্ষেত্রে ভ্যালু হবে 126.4, এবং এককটা হয়ে যাবে কি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, ঠিক আছে। এর বিয়োগফলটা যদি আমরা করি তাহলে হয়ে যাবে 23.4 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, ঠিক আছে। তাহলে এখানে কি দেখলাম, সম অ্যানায়ন বিশিষ্ট দুটো আলাদা আলাদা যৌগ, তাদের মোলার পরিবাহিতার মানের পার্থক্য কত হলো, 23.4। এখন আমরা যদি আর একখানা উদাহরণ আমরা নিই, কিরকম, আমরা নিচ্ছি ল্যামডা 0 m অফ KNO3, আমরা যৌগ নিচ্ছি KNO3 আর একটা যৌগ নিচ্ছি NaNO3। এখানেও আমরা দেখছি, দেখো অ্যানায়নগুলো কিন্তু সবার ক্ষেত্রেই সেম। এখানে যেমন অ্যানায়নগুলো কি ছিল, সেম, KCl এ Cl, NaCl এ Cl, আবার KNO3 তো আমরা NO3, NaNO3 ও NO3। তাহলে ল্যামডা 0 m অফ KNO3 মাইনাস ল্যামডা 0 m অফ NaNO3, এখানে কি হবে, এর হচ্ছে 145.0 মাইনাস 121.6 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে বিয়োগ ফলটা হয়ে যাবে আমার 23.4 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে দেখো প্রথম সূত্র কি বলছে,
সম অ্যানায়ন বিশিষ্ট দুটি লবণের দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মানের পার্থক্য। তাহলে দেখো এই লবণ এবং এই লবণের যেখানটাতে আমাদের অ্যানায়নগুলো সেম ছিল, মানের পার্থক্য বিয়োগ করে কি পেলাম 23.4। এখানে আমরা নিয়েছি যে দুটো আলাদা আলাদা লবণ যাদের ক্ষেত্রে অ্যানায়নগুলো সেম, তাদের ক্ষেত্রে মানের যে পার্থক্য সেটা আমরা উভয় ক্ষেত্রে কি পাচ্ছি, এর ক্ষেত্রে পাচ্ছি 23.4 আর এর ক্ষেত্রেও পাচ্ছি 23.4। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম সূত্র হলো। কোলরাসের 2 নম্বর সূত্র সম ক্যাটায়ন। এখানে এই ক্যাটায়ন কথাটি গুরুত্বপূর্ণ। সম ক্যাটায়ন বিশিষ্ট দুটি লবণের দ্রবণের অসীম ও লঘুতায় মোলার পরিবাহিতার মানের পার্থক্য মোটামুটি নির্দিষ্ট। তাহলে আমরা এখানে এমন দুটি লবণ নেব যাদের মধ্যে ক্যাটায়নটা সমান হবে। যেমন আমরা দুটি লবণ নিচ্ছি, একটা KCl এবং একটা নেব আমরা KNO3। তাহলে এখানে আমরা কি দেখছি যে ক্যাটায়নগুলো কিন্তু দুটোতেই K আছে। তাহলে ল্যামডা 0m অফ KCl এবং ল্যামডা 0m অফ KNO3, ঠিক আছে, এদের হচ্ছে কি আমরা এর ভ্যালুটা ল্যামডা 0m অফ KCl এর ভ্যালুটা হচ্ছে আমার 149.8 আর এর যে ভ্যালুটা হচ্ছে 145.0 এবং এককটা হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। বিয়োগফলটা হয়ে যাবে আমার 4.8 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ঠিক আছে, আমরা এখন যদি আরো দুখানা উদাহরণ নিই, যে NaCl এবং তার সাথে NaNO3। তাহলে এখানেও কিন্তু আমরা দেখো ক্যাটায়নগুলো কিন্তু সেই সেম নিয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের এই দুটোর ক্ষেত্রে বিয়োগ করব ল্যামডা 0m অফ NaCl মাইনাস ল্যামডা 0m অফ NaNO3। এদের বিয়োগফলটা আমরা যদি করি 126.4 মাইনাস 121.6 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এটা যদি বিয়োগফলটা আমরা করি তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব 4.8 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে এখানে আমরা কি দেখছি, সম ক্যাটায়ন বিশিষ্ট দুটি দ্রবণের অসীম ও লঘুতায় মোলার পরিবাহিতার মানের পার্থক্য মোটামুটি সমান। তাহলে এই দুটো লবণের ক্ষেত্রে যেখানে ক্যাটায়নগুলো সেম ছিল, মোলার পরিবাহিতা কত পেয়েছিলাম, মোলার পরিবাহিতা পেয়েছিলাম 4.8। এবং এখানেও দেখো সম ক্যাটায়ন বিশিষ্ট লবণ, সেখানেও কিন্তু আমার যে ভ্যালুটা সেটা কিন্তু 4.8। তাহলে প্রমাণিত হলো। এবারে কোলরাসের সূত্র নিয়ে আমরা যদি একটু আলোচনা করি। কোলরাসের সূত্র কি আছে, অসীম লঘুতায় কোনো তড়িৎবিশ্লিষ্ট পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহের মোট মোলার আয়নীয় পরিবাহিতা সমষ্টির সমান। খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে তোমাকে এটা মনে রাখতে হবে। তাহলে অসীম লঘুতায় কোনো তড়িৎবিশ্লিষ্ট পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংগঠক ক্যাটায়ন ও অ্যানায়নের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। এটা আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। যদি আমরা এরকম একটা উদাহরণ নিই, আমরা উদাহরণ নিচ্ছি NaCl। NaCl যদি ভাঙে, কেমন করে ভাঙবে, Na প্লাস ভাঙবে এবং Cl মাইনাস ভাঙবে। তাহলে ল্যামডা 0m অফ NaCl কি হবে না, এর সংগঠক ক্যাটায়ন কে, সংগঠক ক্যাটায়ন A এবং সংগঠক অ্যানায়ন কে A। এর যে আয়নীয় পরিবাহিতা, দেখো এটা কি এখন আয়ন হয়ে গেল, তাহলে আয়নীয় পরিবাহিতার যে সমষ্টি তার সাথে সমান। তাহলে ল্যামডা 0m অফ NaCl মানে মোলার পরিবাহিতা, এটা মোল আছে, তাহলে মোলার পরিবাহিতা কিসের সাথে সমান হবে না, ল্যামডা 0 অফ Na প্লাস যুক্ত ল্যামডা 0 অফ Cl মাইনাস। ঠিক আছে, ল্যামডা 0m অফ NaCl ইকুয়ালস টু ল্যামডা 0m অফ Na প্লাস যুক্ত ল্যামডা 0m অফ Cl মাইনাস। এখানে মনে রাখবে যে এখানে যে ল্যামডা ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে এগুলো স্মল,
কে স্মল ল্যামডা করবে। আবার আমরা যদি অন্য একটা উদাহরণ নিই, যে ধরো আমরা উদাহরণ নিচ্ছি Al2SO4 হোল 3, এর ক্ষেত্রে কি দেখব, যে ল্যামডা জিরো এম অফ Al2SO4 হোল 3 এর ক্ষেত্রে কি করব, সমান সমান কি করব, এখানে অ্যালুমিনিয়াম কখানা আছে, অ্যালুমিনিয়াম আছে দুখানা, তাহলে 2 ইন্টু ল্যামডা জিরো অফ Al3 প্লাস যুক্ত SO4 কটা আছে, তিনখানা, 3 ইন্টু ল্যামডা জিরো অফ SO4 3 মাইনাস। ঠিক আছে, ল্যামডা জিরো এম অফ Al2SO4 হোল 3, ল্যামডা জিরো এম অফ Al2SO4 হোল 3 ইকুয়ালস টু Al কখানা আছে, দুখানা, সেজন্য 2 ইন্টু ল্যামডা জিরো অফ Al3 প্লাস, আর SO4 কটা আছে, তিনখানা, সেজন্য 3 ইন্টু ল্যামডা জিরো অফ SO4 3 মাইনাস। ঠিক আছে, এরপরে তোমরা বই ফলো করবে। আচ্ছা, এর আজকের যে লাস্ট টপিক আমরা আলোচনা করব, কোলরাস সূত্রের প্রয়োগ। অসীম লঘুতায় মৃদু তড়িৎ বিশ্লেষ্যে মোলার পরিবাহিতা নির্ণয়। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে পরিবাহিতা নির্ণয় করা খুবই ইজি, কিন্তু আমাদের যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর কিন্তু সহজে নির্ণয় করা যায় না। এক্ষেত্রে কোলরাসের সূত্র প্রয়োগ করতে হবে। কোলরাসের সূত্র প্রয়োগ করে আমাদের কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে মোলার পরিবাহিতা আমরা নির্ণয় করতে পারবো। যেমন আমরা এখন একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা নিতে পারি CH3COOH, তাহলে এইটি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এর জন্য আমরা কি বার করব, ল্যামডা জিরো এম, এর ল্যামডা জিরো এম নির্ণয় করব। তো এর ল্যামডা জিরো এম নির্ণয় করব, একে আমরা কিভাবে করব দেখা যাক। তাহলে কোলরাসের সূত্রানুসারে কি আছে, ল্যামডা জিরো এম অফ CH3COOH ইকুয়ালস টু কি হবে, ল্যামডা জিরো অফ CH3COO মাইনাস যুক্ত ল্যামডা জিরো অফ H প্লাস। ঠিক আছে, এখন এই দুটো, এই যে যৌগ থেকে এই দুটো আমরা আয়ন পাচ্ছি। এখন দেখো, আমরা যদি এরকম ভাবে করি, তাহলে ল্যামডা জিরো এম অফ CH3COOH সমান, এই দুটো ছিল, এখন দেখো আমরা কি করছি, ল্যামডা জিরো CH3COO মাইনাস প্লাস ল্যামডা জিরো অফ Na প্লাস নিতে পারি আমরা। আর কি ছিল, আর আমাদের ছিল এইটি ল্যামডা জিরো অফ H প্লাস, এর সাথে আমরা কি নিতে পারি, ল্যামডা জিরো অফ Cl মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো এইটি এবং এইটি আমরা কালার দ্বারা বোঝাই, এইটি আমরা বাড়তি নিয়েছি এবং এইটি কিন্তু বাড়তি নিয়েছি, তাহলে এদেরকে তো বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি মাইনাস ল্যামডা জিরো অফ Na প্লাস মাইনাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস। ঠিক আছে, আমরা দুটোকে আলাদা, এইটাকে প্লাস করেছিলাম, এটাকে মাইনাস করে দিলাম, আর একই রকম ভাবে একে গোল করে দিচ্ছি, একে নিয়েছিলাম তো একেও বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু সাজাই, যদি আমরা সাজাই তাহলে কি লিখব, ল্যামডা জিরো CH3COO মাইনাস যুক্ত ল্যামডা জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা জিরো অফ H প্লাস যুক্ত ল্যামডা জিরো অফ Cl মাইনাস। এই দুটোর থেকে এইটি এবং এইটি থেকে এইটি এবং এই দুটোকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কি দেখবো, ল্যামডা জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস। তাহলে এই যে যৌগটা, সেটাতে কি পাচ্ছি, ল্যামডা জিরো এম, এই দুটো যখন জয়েন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, CH3COO মাইনাস আর Na প্লাস,
তাহলে হয়ে যাবে ল্যামডা জিরো এম অফ CH3 COO Na প্লাস ল্যামডা জিরো এম অফ H আর Cl মিলে কি হয়ে যাবে অফ HCl মাইনাস ল্যামডা জিরো এম অফ Na আর Cl মিলে হয়ে যাবে NaCl। ঠিক আছে, এখন এই যে CH3 COO Na HCl NaCl এরা কিন্তু এই যে যেগুলোকে আমরা সাজালাম এরা কিন্তু সবাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, সুতরাং এদের যদি আমরা জানি তাহলেই আমরা কার বার করতে পারবো, এইটিকে না ল্যামডা জিরো এম অফ CH3 COOH। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম যে এটাকে কার আকারে সাজালাম না কোনো এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটিকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আকারে সাজালাম। এইটি হচ্ছে কোল্ডার সূত্রের প্রয়োগ। এখন পরীক্ষাতে অঙ্ক কেমন আসে না এইটির বার করতে দেয়, এইটি দেওয়া থাকে। ঠিক আছে, তোমাকে এইটি কেমন ভাবে সাজানো হলো এইটি তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে উত্তর তৈরি করতে পারবে। তড়িৎ রসায়নের চতুর্থ ক্লাস আজ এখানে শেষ হলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ক্লাস আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।